আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা অবশ্যই জানো তোমাদের এসএসসি রেজাল্টটি মাত্র দিয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে যাদের এসএসসি রেজাল্টটি ভালো হয়েছে এবং যাদের আশানুরূপ হয়নি তাদের দুজনের জন্যই একটা গাইডলাইন ভিডিওর মতো হবে। তোমাদের ভবিষ্যতে কি কি পদক্ষেপ নিতে পারো সেটা নিয়ে একটু আলোচনা করব। তারপর হচ্ছে যাদের এসএসসি রেজাল্টটি ভালো হয়নি তেমন একটি, তো তাদের ক্ষেত্রে কি কি রিস্ক ফেস করা লাগতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। এবং শেষে হচ্ছে তোমাদের কলেজ লাইফটা ইতিমধ্যেই শুরু হতে যাচ্ছে। ধরো 1-2 মাসের মধ্যে ক্লাসটা শুরু হয়ে যাবে। তো তাদের ক্ষেত্রে কি কি এক্সপেকটেশন রাখতে পারো, কলেজ লাইফের প্রতি কি কি এক্সপেকটেশন রাখতে পারো, পড়ালেখার চাপটা কিরকম হতে পারে, সেটা হচ্ছে তোমার এসএসসি লেভেলের সাথে এটা তুলনা করে আমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। তো শুরুতেই বলি, যাদের রেজাল্টটা ভালো হয়েছে, কনগ্রাচুলেশনস। তোমাদের ইনশাল্লাহ ভবিষ্যতে রেজাল্টটাও ভালো হবে। তোমরা চাইলে প্রথম কয়েকটি সেগমেন্ট একটু স্কিপ করে যেতে পারো। আমি ফার্স্ট কয়েকটা সেগমেন্ট হচ্ছে যাদের অ্যাভারেজ রেজাল্ট হয়েছে, যাদের হয়তো হয়তো জিপিএ 5টি পায়নি, তাদের নিয়ে একটু আলোচনা করব। তাদের কি কি পদক্ষেপ হতে পারে সেটা একটু আলোচনা করব। তোমরা চাইলে একদম শেষ সেগমেন্টে চলে যাও, সেটার মধ্যে আমরা একটু কলেজ লাইফ নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা। যাদের জিপিএ হয়তো বেশি একটা আশানুরূপ আসেনি, হয়তো জিপিএ 5টা পাওনি তোমরা, আমি ফার্স্টে বলে রাখি তোমাদের জীবনটা আসলে শেষ নয়। তোমার অনেকেই বলতে পারে তোমাদের জীবন আসলে এখন শেষের দিকে চলে গেছে, এখন তোমার জিপিএ 5 মিস, তোমার এখন জীবন শেষ, এরকম কিছুই না। এসএসসি রেজাল্ট তোমার জীবনে হয়তো এই কলেজ লাইফ পর্যন্ত একটা এফেক্ট ফেলবে, আর এডমিশন লাইফে একটা ছোট একটা এফেক্ট ফেলবে। সেটা নিয়ে একটু আলোচনা করব। কিন্তু এটা আসলে খুব বড় একটা এফেক্ট যে ফেলবে এরকম কিছুই নাই। তোমরা এটা নিয়ে কি বেশি একটা ভয় পেও না। আচ্ছা, যাদের জিপিএ ধরো 4.0 থেকে 5.0 মধ্যে রয়েছে, ধরো এই রেঞ্জের মধ্যে যদি থাকে, তোমাদের স্পেশালি খুব বেশি একটা রিস্ক থাকবে না। তোমাদের হয়তো একটা রিস্ক থাকতে পারে, সেটা হচ্ছে ধরো মেডিকেল এডমিশনের ক্ষেত্রে। এবং আরো একটা যদি বলতে যাই, সেটা হচ্ছে রিস্ক বলাও যায় না, সেটা হচ্ছে ধরো কলেজ এডমিশনের ক্ষেত্রে। তোমরা হয়তো যেহেতু জিপিএ 5 পাওনি, ঢাকা ঢাকার মধ্যে যদি কলেজে পড়তে চাইতে, ধরো ঢাকা কলেজের মধ্যে অবশ্যই তোমার A+ লাগবে চান্স পাওয়ার জন্য। গত বছরই 1220-এর মতো মার্কস লেগেছিল, এবছর এত লাগবে না, বাট অবশ্যই তোমার জিপিএ 5টা লাগবে। তবে আরো কিছু কলেজ আছে, হয়তো ঢাকা কলেজ রয়েছে, সরকারি বিজ্ঞান কলেজ রয়েছে, এবং হয়তো পাশাপাশি আরো কিছু কলেজ রয়েছে যেগুলোর জন্য মার্কস মোটামুটি লাগে। তো সেগুলোর মধ্যে চান্স পাওয়াটা টাফ হয়ে যাবে। তবে আবার অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, চিটাগং কলেজ রয়েছে খুব ভালো, তারপরে রাজশাহী কলেজ রয়েছে, তারপর এরকম কিছু কলেজের মধ্যে মার্কস গুলো একটু বেশি লাগে, জিপিএ 5টা অবশ্যই লাগে। তো সেগুলোর মধ্যে হয়তো তুমি পড়ার সুযোগটা পাবে না। কিন্তু সেখানে পড়লেই যে তোমার জীবন ভালো হয়ে যাবে, এবং না পড়লেই যে তোমার জীবনটা শেষ হয়ে যাবে এরকম কিছুই নয়। কলেজ জাস্ট একটা তোমার, এটা কি বলে, একটা ফেজের মতো আসলে। কলেজ লাইফটা তোমার ডিফাইন করতেও পারে, বাট এত বেশি একটা এফেক্ট সাধারণত ফেলে না। আচ্ছা, এবং তোমাদের জিপিও যেহেতু 4.0 থেকে 5.0 মাঝখানে আছে, তোমাদের একটা অপশন থাকতে পারে, যেটা হচ্ছে এনডিসি, হলি ক্রস, সেন্ট জোসেফ। এই তিনটা কলেজের প্রতি জিপিএটা এত বেশি একটা ম্যাটার করে না। তোমাদের এডমিশনের মাধ্যমে এই কলেজের মধ্যে স্টুডেন্টসকে নিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা পড়ালেখা থেকে একটু দূরে ছিলে, এই 1-2 সপ্তাহ বা 3 সপ্তাহের মতো পড়ালেখাটার প্রতি একটু ফেরত আসো। এনডিসির প্রতি খুব বেশি একটা এফোর্ট যে দেওয়া লাগে এরকম না, খুব বেশি কঠিন কোশ্চেন করে এরকম না, আর জিপিএর বেসিসে খুব বেশি একটা প্রায়োরিটি দেয় এরকমও না। তোমরা যদি একটু পরিশ্রম করো, এনডিসিতে চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। তো অনেকেই দেখা যায় প্রতি বছর ধরো জিপিএটা খুব ভালো ছিল না এসএসসিতে, হয়তো 5 পায়নি, হয়তো 4.5, 4.68 এরকম কিছু একটা পেয়েছে। তো এরকম পেয়েও এনডিসির মধ্যে বা কলেজ লাইফের মধ্যে পরিশ্রম করে একটা ভালো ইউনিভার্সিটির চান্স পেয়েছে। তো এটা এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তোমরাও হয়তো এরকম একটা স্টোরি নিয়ে ভবিষ্যতে আসতে পারো। এই জন্য পরিশ্রমটা ঠিক মতো চালিয়ে যাও। আচ্ছা, যাদের জিপিএ আসলে 4.0 এর নিচে, আহ, তাদের আসলে রেজাল্টটি আশানুরূপ আসেনি, তাদের ক্ষেত্রে বলতেছি, ভবিষ্যতে তোমার ইউনিভার্সিটিতে ওঠার সময় বা এডমিশনের সময় একটু টাফ হয়ে যাবে, রিস্ক থেকে যাবে। তো তাদের ক্ষেত্রে তোমার বলতে চাচ্ছি, আসলে বেশিরভাগ ইউনিভার্সিটির মধ্যেই 4.0 একটা মিনিমাম জিপিএ লাগে অ্যাপ্লাই করার জন্য। চান্স পাওয়াটা তো আরো পরের বিষয়, তাই না? তোমাদের একটা লিস্ট বানিয়ে রাখছি আসলে কতটুকু লাগে। হচ্ছে ধরো বুয়েটের জন্য হচ্ছে বুয়েট, সিকের ওয়েট, এই তিনটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য হচ্ছে এসএসসিতে 4.0টা মিনিমাম লাগে। তোমাদের 4.0 থাকলে আশা রাখতে পারো, বাট 4.0 এর নিচে থাকলে আসলে আশাটা না রাখাটাই আমার মতে ভালো। এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির আসলে এক্সামই না দিতে পারার সুযোগটাই বেশি, বা সম্ভাবনাটাই বেশি। তারপরে রয়েছে যারা ইউনিভার্সিটি গুলো আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে, সেটার মধ্যে হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 7.5 লাগে দুটা মিলিয়ে। এবং আহ, এটার প্রতি কিছু মার্কসও রয়েছে। তো 7.5, ধরো তোমার 3.5 এসএসসি তে জিপিএ আছে, তুমি পরিশ্রম করে এইচএসসি তে 5 পেয়ে গেছো,
তো তার সেই ক্ষেত্রে তোমাদের কষ্ট হবে না। জিপিএ, হ্যাঁ, আবার হচ্ছে এইচএস এর মধ্যে 4 পেয়ে গেলেও তুমি পরীক্ষাটা দিতে পারতেছো, অ্যাপ্লাই করতে পারতেছো। বাট হচ্ছে ডিওর মধ্যে একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে তোমার জিপিএ এর প্রতি একটা মার্কস রয়েছে। হচ্ছে এসএসসির মধ্যে 10 মার্ক আর এইচএসসির মধ্যে হচ্ছে 10 মার্ক রয়েছে জিপিএ এর প্রতি। জিপিএ 5 পেলে তুমি 5 পেলে তুমি জিপিএ 10 মার্ক পাবা। জিপিএ 5 পেলে তুমি 10 মার্ক পাবা। আর হচ্ছে তোমার এর থেকে যত কম জিপিএ পাবা, হচ্ছে ঐকিক নিয়মের মাধ্যমে তুমি বের করে ফেলতে পারো কত মার্কস পাবা। তো দেখা যায় হয়তো 4 এর নিচে পাওয়ার কারণে তোমার হয়তো 2 মার্ক বা 3 মার্কের মতো ছুটে যাচ্ছে। এই 2-3 মার্কে বলা যাচ্ছে যে অনেক বড় এফেক্ট ফেলবে এরকম না, বাট মোটামুটি একটা এফেক্ট ফেলবে। দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে 1-2 মার্কের জন্যই অলমোস্ট 1,000 বা 2,000-এর মতো র্যাঙ্ক পিছিয়ে যেতে পারে। তো এটার জন্য অনেক সময় দেখা যায় আমার থেকে 1 মার্ক পিছনে দেখা যেত যে আমার র্যাঙ্ক ছিল 137তম ঢাকা ইউনিভার্সিটিতে। আমার থেকে 1 মার্ক পিছনে পেয়ে হয়তো র্যাঙ্ক চলে গেছিল 400 নাকি 500-র দিকে। তার থেকে 1 মার্ক পিছনে অলমোস্ট 900-1,000-এর দিকে। তো এরকম 500-র মতো ছিল। আরেকটু যখন পিছনে যাবা, ধরো 1 মার্কের জন্যই অনেক আরো বড় একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে। শেষের দিকে হয়তো তোমার 50-এর মধ্যে যারা চান্স পেয়েছিল, 50 মার্কের এডমিশন রেজাল্টের মধ্যে, এডমিশন এক্সামে 50 পেয়ে যারা চান্স পেয়েছিল, তাদের মধ্যে দেখা যায় হয়তো 49 যে পাইছে, তার র্যাঙ্ক একদম 6-7 হাজার দিকে চলে গেছে, 5,000-এর বদলায় অলমোস্ট 2,000 পিছিয়ে চলে গেছে। তো তাদের একটা চান্সের সংকট হয়ে যাচ্ছে, তাদের একটা কষ্ট হয়ে যাচ্ছে। এটা অনেক স্বাভাবিক। তো ওটাও একটা ঝামেলা ক্রিয়েট করতে পারে। এবং তারপরে আসতেছে হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি, সেটার মধ্যে হচ্ছে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 8.25 লাগে। রাজশাহী ইউনিভার্সিটি এসএসসি এবং এইচএসসি মিলিয়ে হচ্ছে 8.0 লাগে। তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এসএসসি তে 4.0 হচ্ছে মিনিমাম। তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি হচ্ছে এসএসসি 3.5 হচ্ছে মিনিমাম। হ্যাঁ, তবে একইভাবে হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতেও তোমার এসএসসি এবং এইচএসসি মিলে 8.0 লাগে, বাট হচ্ছে এসএসসি এর মধ্যে 3.5টা থাকলেই চলবে, অ্যাপ্লাই করতে পারবা। এবং শেষে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, দুটা মিলিয়ে হচ্ছে তোমার 8.5 থাকা লাগবে জিপিএ। আর এসএসসি তে মধ্যে 4.0 হচ্ছে মিনিমাম জিপিএ লাগবে। তো দেখতে পারতেছি লিস্টের মধ্যে তোমাদের এইচএসসি, মানে কি বলে, এসএসসি রেজাল্ট যদি 4.0 এর নিচে থাকে জিপিএ, অ্যারাউন্ড হচ্ছে 3টে ইউনিভার্সিটির মধ্যে অ্যাপ্লাই করতে পারতেছে। চান্স পাওয়াটা তো আরো পরের বিষয়, তাই না? এটা অনেক বড় একটা ডিফিকাল্টি হয়ে যাচ্ছে। তো আরো একটা জিনিস হচ্ছে, মেডিকেল যাদের টার্গেট ছিল, তোমরা হচ্ছে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 9.0 জিপিএ রাখা লাগবে। তো 4.0 হচ্ছে একদম মিনিমাম, বেয়ার মিনিমাম জিপিএ রাখতে পারলেই তুমি এখানে এডমিশনে অ্যাপ্লাই করতে পারবা মেডিকেলের জন্য। আর হচ্ছে আরো একটা জিনিস, সেটা হচ্ছে ধরো জিপিএর জন্য মেডিকেলে অনেক বড় একটা মার্ক আছে। এই বছরের সার্কুলার অনুসারে এসএসসির জিপিএর জন্য হচ্ছে 50 মার্ক রয়েছিল, আর এইচএসসির জিপিএর জন্য হচ্ছে 50 মার্ক রয়েছিল। এটা হচ্ছে ম্যাক্সিমাম মার্ক। তোমার জিপিএ 4 পেলে হয়তো তুমি 40 মার্ক পাবা। 10 মার্কের জন্য অনেক বড় একটা ডিফারেন্স ক্রিয়েট করবে। হয়তো তুমি চান্স পেতা 10 মার্কটা পেলে, 10 মার্কে বলে তোমার চান্স কি, তোমার পাশও হয়তো তুমি করতে পারতেছো না। এইটা হচ্ছে এডমিশনের কি বলে, কোশ্চেনটার উপর ডিপেন্ড করে। এটা একটু বলাটা টাফ, মেডিকেলের জন্য অনেক বড় একটা ঝামেলা ক্রিয়েট হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বলবো তোমাদের জিপিএ যেহেতু একটু লো আছে, 4.0 এর নিচে, তোমরা বিভাগ চেঞ্জ করা একটু চিন্তা করতে পারো। তোমাদের মধ্যে কমার্স বা আর্টস কোনটা বেশি ভালো লাগে, একটু চিন্তা করে দেখো। তোমরা ওই দুটার মধ্যে একটু শিফট করার জন্য পদক্ষেপটা নিতে পারো। তোমরা একটু চিন্তা করতে পারো এই বিষয়ে। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের কলেজ লাইফ যেহেতু শুরু হতে যাচ্ছে, সেটা কলেজের পড়ালেখার পরিমাণটা কি হতে পারে এবং হচ্ছে কি কি এক্সপেকটেশন রাখতে পারো, সেটা নিয়ে একটু আলোচনা করবো। ফার্স্টে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, সেটা যেহেতু আমাদের কমন সাবজেক্ট সায়েন্স ইউনিটের মধ্যে, সেটা নিয়ে একটু আলোচনা করি। তোমরা এসএসসির মধ্যে জানো ফিজিক্সের হচ্ছে 14টা চ্যাপ্টার ছিল, 14টা চ্যাপ্টার। তো সেই ক্ষেত্রে এইচএসসির মধ্যে রয়েছে 21টা চ্যাপ্টার, অলমোস্ট 1.5 গুণ। খুব অনেক বড় একটা ডিফারেন্স আসলে। প্লাস হচ্ছে যে তোমার এসএসসি যে 14টা চ্যাপ্টার রয়েছিল, ধরো তোমার বইয়ের মধ্যে এক্সপ্লেনেশন 20 থেকে 30 পেজের মধ্যে একটা চ্যাপ্টার শেষ হয়ে যেত। সেটাও আবার মনে হয় সাধারণত হয় না, আর একটু ছোট হয়। তো এইচএসসির মধ্যে একটা বই যদি রিডিং দিতে চাও, তোমার দুইটা বই আছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। দুটা বই আসলে লাগে। আর হচ্ছে দুটা বই হচ্ছে অলমোস্ট এতটুকু মোটা মোটা। হ্যাঁ, এই বইগুলা হচ্ছে ধরো পার চ্যাপ্টার 50 তো হবে না, আরো বেশি পেজ তোমার, অনুশীলনী এইসব সহ অলমোস্ট হচ্ছে 60 থেকে 70 পেজের উপরেও চলে যায়, যে তোমার একটা চ্যাপ্টার জাস্ট বিস্তৃত আর কি। তো 10টা চ্যাপ্টার এমন করতে গিয়ে অলমোস্ট কত 600 পেজের মতো একটা বই তো হয়ে যায়। তো অনেক বড় বড় চ্যাপ্টার, প্লাস হচ্ছে তোমার বোর্ড কোশ্চেন সলভ করা লাগবে। তোমার বোর্ড কোশ্চেন যখন সলভ করতে দেখবা যে অলমোস্ট 60টা কোশ্চেন তো আসেই। তোমার বই করার পর আবার বোর্ড কোশ্চেন করতে গেলে যথেষ্ট পরিমাণ পড়ালেখা।
তো এরপরে আগাই যে ম্যাথ সম্পর্কে বলি। ম্যাথে রয়েছে ধরো তোমার 14টা চ্যাপ্টার ছিল এসএসসির মধ্যে, এইচএসসির মধ্যে রয়েছে 20টা চ্যাপ্টার। তোমার 20টা চ্যাপ্টার ফিজিক্স থেকে কম মনে হলেও আসলে একদম সেম পরিমাণ পড়ালেখা, অথবা ম্যাথের ক্ষেত্রে বলা যায় একটু বেশিও আছে। তো কেন হচ্ছে ধরো ম্যাথের এসএসসির মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে, তোমার অলমোস্ট 4টা থেকে 5টা ক্লাসের মধ্যে কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া সম্ভব, তাই না? তারপর হচ্ছে তোমার জাস্ট প্র্যাকটিসটা নিজে নিজে করতে হবে। এভাবেই তো তোমার ক্লাসটা সাধারণত শেষ করা পসিবল, যদি অনলাইনে করে থাকে স্পেশালি। আর এইচএসসির মধ্যে দেখা যায় তোমার এভাবে করা আসলে খুবই ইম্পসিবলের কাছাকাছি একটা বিষয়। তোমার যে 20টা চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টারের কথা বলি, একটা চ্যাপ্টার হচ্ছে তোমার সরল রেখা ধরলাম। এটা হচ্ছে খুবই বড় একটা চ্যাপ্টার, সেখানে 7টা অনুশীলনী আছে। তো সেই 7টা অনুশীলনীর মধ্যে দেখো যে অনলাইনে ক্লাসগুলো আছে, অলমোস্ট 25টা করে ক্লাস নিয়ে থাকে। 25টা ক্লাস, অলমোস্ট 2 ঘন্টা করে ক্লাস, যে অনলাইন কোর্সগুলো আছে এভাবে ক্লাস নিয়ে থাকে। তো বুঝতেই পারতেছো সেটা আসলে কতটুকু টাইম কনজিউমিং হতে পারে। আর যদি ফ্রি ক্লাসগুলো দেখো, এইসব দেখো অলমোস্ট সবচেয়ে ছোট ক্লাসই হবে যে 14টার মতো ক্লাস নিয়ে রাখছে, 12 থেকে 14টার মতো। আর সেটা হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা করে ক্লাস, অনেক টাইম। তোমার ওয়ান শট নিয়ে থাকলে বা তোমার হচ্ছে ধরো 6-8 ঘন্টার মধ্যে যদি শেষ করে দেয়, তোমার এই চ্যাপ্টারের কিছু কিছু গ্যাপ থেকে যাবেই। এটা একটা স্বাভাবিক বিষয়। তারপরে ম্যাথ এখানে শেষ, তোমার এরপরে বলতে পারি হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি হচ্ছে ধরো এসএসসির মধ্যে ছিল 12টা চ্যাপ্টার, আর এইচএসসির মধ্যে আছে, ফার্স্ট পেপারে আছে যে রয়েছে হচ্ছে 5টা চ্যাপ্টার, আর সেকেন্ড পেপারে রয়েছে 5টা চ্যাপ্টার। তো দেখতেই পারতেছি এসএসসি থেকেও কম চ্যাপ্টার। তো কেমিস্ট্রি খুবই ইজি বিষয়, তাই না? তো এটা আসলে খুবই ভুল একটা জিনিস। তোমার এসএসসির এইচএসসির মধ্যে কেমিস্ট্রি পার চ্যাপ্টার ধরো যদি বইটা খুলে দেখো, বইটাও তোমার যথেষ্ট একটা সাইজের। এই বইটা পার চ্যাপ্টার 150 থেকে 200 পেজের মতো। তো বুঝতে পারতেছো খুব বড় একটা বিষয়, 200 পেজ না, 150 পেজের মতো ধরতে পারো। তো ওটা খুব বড় বইটা। যদি করে থাকো আর তোমার বোর্ড কোশ্চেন্স যদি খুলে থাকো, দেখবা যে বোর্ড কোশ্চেন্স হচ্ছে পার চ্যাপ্টার 100 থেকে 120টার মতো আছে, জাস্ট টাইপ ওয়াইজ দেওয়া আছে, আর সেটাও আবার তোমার সব বোর্ড কোশ্চেন দেওয়া নেই। তো বুঝতে পারতেছো এটা অনেক ঝামেলাদায়ক, তাই না? তোমার এটা সলভ করতে অনেক টাইম চলে যাবে। আবার ক্লাসও একদম সেম ভাবে অনলাইনে তুমি যদি একটু দেখো, কিছু কিছু আছে ফ্রি ক্লাস, অলমোস্ট একটা চ্যাপ্টারে 40টা ক্লাস নিয়ে রাখছে, সেটাও আবার হচ্ছে 1 ঘন্টা করে। তো 40 ঘন্টা হচ্ছে জাস্ট একটা চ্যাপ্টারের প্রতি দেওয়া লাগতেছে, তারপরে তোমার নিজের প্র্যাকটিসও রয়েছে। তুমি বুঝতে পারতেছো কতটুকু টাইম কনজিউমিং একটা বিষয়, তাই না? কিন্তু আবার কিছু জায়গায় খুঁজলে দেখবা যে আরেকটু ছোটতে করে দিয়েছে, 15টা ক্লাসে হয়তো। কিন্তু টাইম আরেকটু বেশি লাগতেছে, এসএসসি থেকে অলমোস্ট 2-3 গুণ টাইম চলে যাচ্ছে জাস্ট ক্লাসের প্রতি, আর প্র্যাকটিসের প্রতি তো আরেকটু বেশি লাগবে, তাই না? তো শেষে এটা হচ্ছে সবচেয়ে জঘন্য একটা সাবজেক্ট আমার মতে, সেটা হচ্ছে বায়োলজি। বায়োলজি এসএসসির মধ্যে ছিল 14টা চ্যাপ্টার, এইচএসসির মধ্যে রয়েছে হচ্ছে 26টা চ্যাপ্টার, বুঝছো? 26 চ্যাপ্টারের আবার হচ্ছে যদি কাউন্ট করে দেখো অলমোস্ট দ্বিগুণ চ্যাপ্টার আছে এইচএসসি এর মধ্যে, সেটা আবার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুইটা ভাগে বিভক্ত। তোমার পিসিএম আর বায়োলজি সবগুলো হচ্ছে 2 পেপারে বিভক্ত। তো এই দ্বিগুণ চ্যাপ্টার যে আছে, তোমরা এসএসসির সাথে তুলনা করে দেখলে এসএসসির মধ্যে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ধরো চ্যাপ্টার 2, বায়োলজি চ্যাপ্টার 2। সেটা আমার মনে আছে আমার খুবই জঘন্য একটা চ্যাপ্টার ছিল, আমি এটা পারতাম না ঠিক মতো। আর অনেক বড় ছিল দেখে আমার একটুও ভালো লাগতো না। তো এই বইয়ের মধ্যে 40টা চ্যাপ্টারের একটা কি বলে 40টা পেজের একটা চ্যাপ্টার, এটা আমি সলভ করতেই পারতাম না, আমার পড়তেই ভালো লাগতো না। তা আবার সেখানে রয়েছে এইচএসসি যে 26টা চ্যাপ্টার আছে, সেখানে স্মলেস্ট চ্যাপ্টার যেটা, সেটাও তোমার 40 থেকে 30 পেজের মতো নিয়ে রাখে। তোমার এসএসসি এর লংগেস্ট চ্যাপ্টার যেটা, সেটা এইচএসসি তে হচ্ছে শর্টেস্ট চ্যাপ্টার। বুঝতে পারতেছো? তোমার কিছু কিছু চ্যাপ্টার আছে ধরো উদ্ভিদ বিজ্ঞান বা হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9 মনে হয়, অলমোস্ট 70 পেজের মতো একটা চ্যাপ্টার। তার অনেক বড় একটা চ্যাপ্টার, আর অনেক কনসেপচুয়ালও বলা যায়। তোমার এটাতে অনেক টাইম দেওয়া লাগে। তো 26টা চ্যাপ্টার আর তোমার যা যা বললাম অলমোস্ট হচ্ছে তোমার 2 গুণ থেকে 3 গুণের মতো পড়া এসএসসি এর। তো বুঝতেই পারতেছো এসএসসি তে তুমি যদি এসএসসি পরীক্ষার ধরো কিছু মাস আগে পড়ালেখা করেই তোমার জিনিসটা পড়ালেখাটা শেষ হয়ে যেত, বা কি বলে, তোমার কিছু মাস এসএসসি পরীক্ষার কিছু মাস আগেই যদি তুমি পড়াটা স্টার্ট করে দিতে, হয়তো তোমার সিলেবাসটা ঠিক মতো 2-3 মাসের মধ্যে শেষ করা পসিবল ছিল। কিন্তু এইচএসসি তে এটা সেটা সম্ভব নয়। তো তোমার এই ক্ষেত্রে কি করতে পারো, অবশ্যই তোমার একদম শুরু থেকেই একটা কনসিস্টেন্টলি কিছু কিছু পড়া আগে রাখতে হবে। কিছু কিছু পড়া আগে রাখতে হবে, ধরো তোমার দিনে 1-2 ঘন্টা করে পড়ো। ধরো 1-2 ঘন্টার প্রতি একটা ক্লাস করে রাখলা। 2 ঘন্টা ক্লাস করার পর হচ্ছে তুমি যখন প্র্যাকটিসটা করবা, ধরো চ্যাপ্টার যখন শেষে যায় তখনই প্র্যাকটিসটা করছো,
কিন্তু দিনে যখন 2 ঘন্টা একটা পড়ালেখার ধারা ধরে রাখতে পারবা, আস্তে আস্তে তোমার এমনি সিলেবাসটা শেষ হয়ে যাবে। হয়তো ফার্স্ট ইয়ারের মধ্যে সব সিলেবাস শেষ হবে না, বাট ধরো টেস্ট পরীক্ষার আগে অবশ্যই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো বুঝতেই পারতেছো তোমার পড়ালেখা একদম শেষে রেখে দিয়ে পরীক্ষার আগে দিয়ে পড়বো এরকম ভাবে একটা ডিসিশন নিলে অবশ্যই তোমাদের এটা হবে না, সলভ করা পসিবল না। হ্যাঁ, সেটা হচ্ছিল আমাদের যে চ্যাপ্টার বা কতটুকু রয়েছে পড়ার পরিমাণটা নিয়ে। আর এখন হচ্ছে কয়েকটা টিপস দিতে চাই। হচ্ছে অনলাইন রিসোর্সেস গুলো একটু ইউজ করো। এইচএসসির প্রতি যে এইচএসসির মধ্যে যেগুলো অনলাইন রিসোর্সেস গুলো আছে, সেটা তোমার এসএসসি থেকেও আরো অনেক বেশি। বুঝছো? তোমার এসএসসির মধ্যে ধরো কয়েকজন ক্লাস নিয়ে রাখছিল একটা চ্যাপ্টারের প্রতি, এইচএসসির মধ্যে দেখবা যে তোমার একটা চ্যাপ্টারের প্রতি হচ্ছে 30 জন আছে। এসএসসির মধ্যে 3 জন থাকলে এইচএসসির প্রতি 30 জন আছে। 30 জনের মধ্যে ধরো তোমার 20 জনই ভালো ক্লাস নিতেছে। এই 20 জন ভালো ক্লাসের মধ্যে তুমি কাটটা করবা, সেটার জন্য আসলে কিছু ওয়েবসাইট আছে, আমি পরে সাজেস্ট করে দিতে পারবো। বাট অনেক রিসোর্সেস আছে, সেটা ভালো মতো কাজে লাগাতে হবে। তারপরে হচ্ছে পাবলিক কলেজে যদি তুমি পড়ালেখা করো, যে সরকারি কলেজগুলো আছে, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, ডিআরএমসি যেগুলো আছে, তোমার সেগুলোর টিচারদের থেকে বেশি কিছু এক্সপেক্ট করো না। তোমরা যদি মনে করো কলেজে গিয়ে তোমরা টিচারের কাছে পড়ে পড়াটা ঠিক মতো শেষ হয়ে যাবে, সেটা আসলে সম্ভব না। তোমাদের কলেজের প্রতি আসলে টাইম লিমিটটা কম দেয়, প্লাস হচ্ছে তোমার আসলে টাইম মিলে না, মেন কথা এটাই। আর হচ্ছে অনেকগুলা টিচারই আছে যে তোমার টিচিং প্রফেশনের প্রতি প্যাশনেট না। তো সেই ক্ষেত্রে তাহলে তারা তো ভালো পড়াবে না, সেটাই স্বাভাবিক, তাই না? তো তাদের প্রতি ডিপেন্ডেন্ট হয়েও না, তোমরা নিজের মতো চালিয়ে যেতে হবে। কোচিং এর প্রতি পড়তে পারো, অফলাইন কোচিং হতে পারে। তা না হয়ে হতে পারে হচ্ছে তুমি অনলাইন রিসোর্সেস ইউজ করতে পারো, যেটা আগে বললাম। তারপরে হচ্ছে সেলফ স্টাডি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন হচ্ছে তোমার যে কোনো ক্লাসে হতে পারে। ধরো তোমার সেলফ স্টাডি করবা, তোমার একটা চ্যাপ্টারের প্রতি তোমার 20 ঘন্টা বা 20টা ক্লাসের মতো করে রাখছো। এরপরে তুমি যদি সেলফ স্টাডি করার টাইমই না পাও, বা তুমি চ্যাপ্টারটা নিজে প্র্যাকটিস করারই টাইম না পাও, জাস্ট নোটটা একটু চোখ বলে যেতে পারছো, তারপরে এক্সাম দেওয়া লাগতেছে, তুমি অবশ্যই এক্সাম হলে ঠিক মতো আনসার করতে পারবে না। আর যদি আনসার করতেও পারো, আনসার এক্সাম পরে তুমি সবকিছু ভুলে যাচ্ছ, সেটা তো আমরা চাই না। তো এরকম না করে ধরো তোমার 20টা ক্লাস করলে তুমি প্র্যাকটিস করার টাইম পাচ্ছ না, এটা তুমি একটা হিসাব করে নিছো, এটা সম্ভব না তোমার প্র্যাকটিস করা। তো তুমি 20টা ক্লাস না করে তুমি এমন একটা প্লে লিস্ট খোঁজো যেটা হচ্ছে তোমার 10 ক্লাসের মধ্যে চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছে। এরকম করে তোমার 10 থেকে 12 ক্লাসের মধ্যে চ্যাপ্টারটা শেষ করে তুমি 8 ক্লাসের সমান ধরো 8 ঘন্টা পরিমাণ তুমি পড়ালেখার বা প্র্যাকটিস করার টাইম পাচ্ছ। এই 8 ঘন্টা প্র্যাকটিসের মধ্যেই তোমার চ্যাপ্টারটা নিজে আয়ত্তে আনতে পারা সম্ভব, আর আনতে পারতেছো। সেটা তোমার জন্য অবশ্যই বেটার হবে ক্লাস, শুধুমাত্র ক্লাস করা থেকে। আচ্ছা, আজকের ভিডিওটা মোটামুটি এতটুকুই ছিল। আমার তরফ থেকে যা যা কোয়েশ্চেন মাথায় এসেছিল আর যা যা সমস্যা তোমাদের হতে পারে সেটার আনসার দেওয়ার চেষ্টা করেছি অলরেডি। তোমাদের যদি আরো কিছু কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমার কমেন্টে লিখে রাখবে, আমি ইনশাল্লাহ আনসার করার চেষ্টা করবো। আচ্ছা, আজকের ভিডিওটা এতটুকুই। ইনশাল্লাহ তোমাদের সাথে পরে দেখা হবে। আসসালামু আলাইকুম।